একটি দেশ শুধুমাত্র আমদানি নির্ভর সমরাস্ত্রের উপর ভর করে তার সামরিক বাহিনীকে সেলফ সাফিসিয়েন্ট করতে পারে না। একটি সামরিক বাহিনীকে যদি আত্মনির্ভরশীল করতে হয় তাহলে আমদানির পাশাপাশি তার সমরাস্ত্র উৎপাদন সক্ষমতা থাকতে হবে ঈর্ষণীয় পর্যায়ে। বন্ধুরা, বিশ্বের প্রভাবশালী সামরিক শক্তির দেশগুলোর দিকে লক্ষ্য করলে আপনারা খুব ভালোভাবে বিষয়গুলো আত্মস্থ করতে পারবেন। আর এক্ষেত্রে ইরান তার নতুন ধরনের প্রজেক্টের মাধ্যমে 5 থেকে 10 বছরের মধ্যে আত্মনির্ভরশীলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যেতে পারবে বলে আশা করা যাচ্ছে। কারণ ইরান যে সকল সমরাস্ত্র রাশিয়ার কাছ থেকে নিচ্ছে, আপনারা হয়তো জানেন বা না জানেন, ব্যাপারটা কিন্তু অন্যরকম। রাশিয়া যে সকল সমরাস্ত্র ইরানের কাছে দিবে সম্ভবত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমেই দিবে। বন্ধুরা, রাশিয়া এবং ইরানের মধ্যে বর্তমান সামরিক হস্তান্তরের কোনো সীমারেখা নাই। সুতরাং রাশিয়া ক্ষেত্রে ইরানকে মধ্যপ্রাচ্যের একটি প্রতিষ্ঠিত শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াসে কাজ করছে। কারণ রাশিয়া খুব ভালো করে জানে ইরান, সিরিয়া, লিবিয়া এই সকল অবস্থান ছাড়া অন্য কোনো অবস্থানে আমেরিকা তাকে সহজেই ঢুকতে দেবে না। অর্থাৎ রাশিয়াকে যদি মধ্যপ্রাচ্যে তার নিজের স্বার্থ রক্ষা করে পা রাখতে হয়, অবশ্যই ইরানের সহযোগিতা তার একান্ত দরকার। ইসরায়েল দিয়ে তার কোনো কাজই হবে না। মূলত ইসরায়েল নিজেকে রক্ষা করার কাজে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রয়েছে, অন্যকে নিয়ে ভাবার কোনো সময় তার নাই। নিজে টিকবে কিনা সেটি নিয়ে যথেষ্ট মাত্রায় উদ্বিগ্ন সে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সে দেশের শাসকরা। আর একটা ব্যাপার এদের ঘিরে ধরেছে, তা হচ্ছে বন্ধুরা, প্রভাবশালী দেশগুলোর সহায়তায় দখলদারিত্ব। দখলদার দেশটি তার প্রভুর সহায়তায় দখলদারিত্ব কায়েমের মাধ্যমে এমন একটি অবস্থায় পৌঁছেছে, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো মূলত তাকে ভয় করলেও বিশ্বাস করে না। ইরান তাকে ভয় করে বলে আমার মনে হয় না। ইরানের নিজস্ব পারমাণবিক এবং সামরিক সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্রভাবক হিসেবে কাজ করে। আবার অন্যদিকে ইসরায়েলকে ভয় না করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেহেতু স্বাধীনতা এবং সামরিক সমরাস্ত্রের সবগুলোই আমেরিকা নির্ভর, এবং আমেরিকা যেহেতু তাকে জিরো টলারেন্স নীতিতে সহায়তা করে, সেই দখলদার দেশটি মন্দ করুক বা ভালো করুক, সেক্ষেত্রে আমেরিকার সাপোর্টের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে সকল শেখ শাসিত দেশগুলো রয়েছে, নিজেদের সামরিক সক্ষমতা, নিজেদের সক্ষমতাকে ধরে রাখার জন্য বা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা পদচাটা নীতি অবলম্বন করে। আর সেই নীতিতে মূলত তারা আমেরিকাকে সমর্থন করে, আর আমেরিকাকে সমর্থন করে বা খুশি রাখতে হলে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ার কোনো অবকাশ নেই। আমেরিকার মধ্যপ্রাচ্যের নীতি হচ্ছে এই দখলদার দেশটির বিরুদ্ধে যাওয়ার কোনো অবকাশ নেই। যে দেশটি এই দখলদার দেশটির বিরুদ্ধে যাবে সে আমেরিকার যত ভালো বন্ধুই হোক না কেন, সে তাকে ছুলে ফেলে দেবে এবং তার সার্বভৌম নিরাপত্তায় আঘাত আনার চেষ্টা করবে বিভিন্নভাবে। তার মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলবে, যদিও এই মুহূর্তে এই দখলদার দেশটির মানবাধিকার চরম মাত্রায় প্রশ্নবিদ্ধ। শুধুমাত্র প্রশ্নবিদ্ধ না, আপনার যুদ্ধ অপরাধ, জেনোসাইড, মানবাধিকার লঙ্ঘন, শিশু অধিকার লঙ্ঘন, নারী অধিকার লঙ্ঘন, এমন কি নাই এই দখলদার দেশটি বর্তমানে ঘটাচ্ছে না। তারপরেও নির্লজ্জের মতো বিভিন্ন দেশ সমর্থনের মাধ্যমে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনক এবং কষ্টদায়ক ব্যাপার হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। এতদিন পর্যন্ত তারা প্রতারণামূলক একটি আশ্রয় নিয়ে মূলত নিরপেক্ষতার ভান করেছে, কিন্তু এখন সব স্পষ্ট হচ্ছে। সাধারণ মুসলিমদের সমর্থন হারানোর ভয়ে সৌদি আরবের মতো দেশ স্পষ্টভাবে কিছু বলেনি, কিন্তু তারা আড়ালে আবডালে আমেরিকার সাথে আলোচনা চালিয়ে গেছে দখলদার দেশটির সাথে ন্যূনতম সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে। তারা এক ভাঙা রেকর্ড বাজায়, তা হচ্ছে যেদিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছাবে সেদিনই মূলত তারা ইসরায়েলের সাথে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে। কিন্তু ইসরায়েলের বক্তব্য শুনলে সেই ব্যাপারটিতে আর আশার আলো বা আশার পালে হাওয়া লাগে না। কারণ সে স্পষ্ট করে বলে দিয়েছে দ্বিরাষ্ট্রভিত্তিক নীতিতে আপাতত তাদের কোনো সমর্থন নেই। কিন্তু আমেরিকা সেই দ্বিরাষ্ট্রনীতি ভিত্তিক ধরে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটি এক প্রকার কি বলবো, হিপোক্রেসি ছাড়া আর কিছুই না। মূল যে দেশটি মেনে নিতে হবে, অর্থাৎ দখলদার দেশটি যদি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বক্তব্য মেনে না নেয়, তাহলে কোন এজেন্ডার ভিত্তিতে আমেরিকা এদেরকে সহায়তা করে বা এদের সাথে আলোচনা অব্যাহত রাখে? আমি শুরুতে বলেছিলাম, অর্থাৎ যুদ্ধটি যখন শুরু হয় তখন প্রচণ্ড মাত্রায় চাপের মুখে ইসরায়েল এবং আমেরিকা উভয়ই। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ প্রায় এক সুরে কথা বলছে। তখন আমেরিকার মাথা খারাপ অবস্থা। মিস্টার ব্লিংকেন বারবার ছুটে আসেন সৌদি আরবে এবং সংযুক্ত আরব আমিরাত আর জর্ডানে। আসতে আসতে মোটামুটি রাস্তা পড়ে গেছে। তাকে অপেক্ষায় রাখছেন 1 ঘন্টা 2 ঘন্টা করে মোহাম্মদ বিন সালমান। বন্ধুরা, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো মূলত এক সুরে কথা বলছিল, আর তখনই তাদের নারী নক্ষত্র নড়ে গিয়েছিল। আস্তে আস্তে যখন এই ব্যাপারটি ডিজলভ করার চেষ্টা করা হয়, সম্ভবত সৌদি আরবকে বড় কোনো টোপ দেওয়া হয়, আর সেই টোপটি হচ্ছে পারমাণবিক অস্ত্রের টোপ। অর্থাৎ তারা নিজের বিপদকে কাটায় ওঠার জন্য যা যা দেওয়ার দরকার সৌদি আরবকে আলোচনার মাধ্যমে সবই দিয়ে দিছিল।
তখন সৌদি আরব নরম কাটতে শুরু করে। অর্থাৎ সৌদি আরব যখন নরম কাটতে শুরু করে তখন মুসলিম বিশ্বের মধ্যে একটি বিভক্তি দেখা দেয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে বিভক্তি বাড়াতে থাকে এবং এক প্রকার যায় তারা বিভিন্ন ধরনের আশ্বাস পেয়ে আমেরিকার কাছ থেকে এই দেবো তাই দেবো, পারমাণবিক অস্ত্র দেবো, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবো, বিনিয়োগ করব, তোমার নিয়ম সিটিতে বিনিয়োগ করব এবং তোমার সামগ্রিক যে সকল মহাকাশ বিজ্ঞান রয়েছে সেখানে প্রযুক্তি হস্তান্তর করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমাদের সাথে চুক্তি হবে। এইভাবে হাজারো সুলা কলা বা পাকা কলা দেখাইয়ে মূলত যখন প্রচণ্ড মাত্রার চাপে এই দখলদার দেশটি এবং তাদের প্রভুরা, ঠিক তখনই মুসলিম বিশ্বের মধ্যে তাদের উদ্দেশ্য ছিল একটা ফাটল সৃষ্টি করা, যেন সম্পূর্ণ চাপটি তিরোহিত করা যায় মূলত দখলদার দেশটির উপর থেকে। সুতরাং যা করার সেই করলো এবং লোভে পড়লো এই দেশগুলো। এখন দেখা যাক যে লোভে পড়ে তারা প্যালেস্টাইনের সাধারণ রক্তের সাথে বেইমানি করেছে সেই লোভ তাদের শেষ পর্যন্ত পূরণ হয় কিনা। তবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা সৌদি আরব যে বলছে, শেষ পর্যন্ত যদি তারা সেটিকে কার্যকর করতে পারে এবং অবশ্যই আমেরিকাকে চাপ দিয়ে যদি ইসরায়েলকে দিয়ে মানাতে পারে, সেটি হয় মধ্যপ্রাচ্যের আপাতত একটি গুরুত্বপূর্ণ সমাধান। আর এই সমাধানটি হয়ে গেলে মধ্যপ্রাচ্যের একটি স্থিতিশীলতা চলে আসে। বন্ধুরা, বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা মূলত এই কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে কোনোদিনই আসবে না। কারণ আপনার মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার। সুতরাং এই ক্যান্সারের জন্য কেমোথেরাপি যতদিন পর্যন্ত না দেবেন, এই কেমোথেরাপি না দেওয়া পর্যন্ত এই ক্যান্সারের কোষ বাড়তেই থাকবে এবং প্রতিনিয়ত সাধারণ মানুষকে এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সীমান্তগুলোকে আক্রমণ করবে। সুতরাং কেমোথেরাপি হচ্ছে একমাত্র ইরান, আর ইরানের কেমোথেরাপি হচ্ছে পারমাণবিক অস্ত্র। সুতরাং এই ক্যান্সার কোষকে ধ্বংস করতে হলে অবশ্যই তার ইরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন। আর যেদিন ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে, ঠিক সেদিন থেকেই কেমোথেরাপি শুরু হয়ে গেল এবং কেমোথেরাপি কার্যকর হলো। সেদিন থেকে দেখবেন যে সাপের মাথা একেবারে গাছড়া পড়ে গেছে, সাপ নুয়ে পড়েছে এবং আস্তে আস্তে মধ্যপ্রাচ্যে একটি শান্তি এবং স্থিতিশীলতায় ভরে উঠেছে। সুতরাং এক কথায় অন্য কোনো কাহিনী নাই, কূটনৈতিক কাহিনী নাই, আর কিছুই নাই। ইরান এতদিন পর্যন্ত বুঝতে এখনও কী করছে তারা খুব ভালো করে জানে। তবে তাদের বর্তমান বক্তব্যগুলো শুনলে মনে হয় পূর্বের তুলনায় তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী। যেহেতু পূর্বের তুলনায় তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী, তাই তারা উচিত যত দ্রুত সম্ভব ব্যাপারে ঘোষণা না দিলেও মূলত তাদের একটি হিন্স বা তাদের একটি পরোক্ষভাবে জানিয়ে রাখা উচিত, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো জিনিস আমার কাছে আছে। আর এই উন্নয়ন এবং এই সমৃদ্ধি ক্রমান্বয়ে অগ্রগামী রাখতে হবে। অর্থাৎ একটা দুটো বানাইয়ে বসে থাকলে হবে না, মিনিমাম একেবারে যতদূর সম্ভব, যতদূর চাপ সামাল দিয়ে বানানো সম্ভব ততদূর পর্যন্ত বানাই দিতে হবে। দরকার হয় 2-3 বছর বা 5 বছর পর বললো যে আমার কাছে 50টা আছে বা 80টা আছে। বন্ধুরা, দখলদার রাষ্ট্রটির কাছে এখনও পর্যন্ত অজ্ঞাত 80টির মতো রয়েছে, আর তাদের কাছে মিনিমাম 40টি থাকুক এইভাবে। সুতরাং এই 40টি এই অ্যাটমি যদি তারা ধারণ করতে পারে বা বহন করতে পারে, তাহলে নিশ্চিতভাবে তাদের যে বিষয়টি এখানে চলে আসবে, মধ্যপ্রাচ্যে অবশ্যই আর কোনো হুমকি কাজ করবে না। সেটি আমেরিকার হুমকি হোক বা অবশ্যই ইসরায়েলের হুমকি হোক, যে কোনো হুমকিকে তারা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একেবারে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যে বিষয়টি তারা করতে পারবে তা হচ্ছে, যদি তুমি আমার উপরে কোনো স্যাবোটাসমূলক বা আক্রমণাত্মকমূলক হামলা চালানোর চেষ্টা করো, একেবারে উড়াইয়া দেব। বন্ধুরা, এই উড়াইয়ে দেব অবস্থা সে যদি বলতে পারে, ভবিষ্যতে এই দেশটি স্থায়ীভাবে একেবারে ভদ্র হয়ে যাবে। কারণ বুঝতে পারবে যদি কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করে তাহলে অস্তিত্ব নিয়ে সামাল দেওয়া সম্ভব হবে না। 2-3টে বাইরে গেলেই সব শেষ, একেবারে সব সিদ্ধ শেষ হয়ে যাবে। সুতরাং এখন থেকে ভদ্র হয়ে যাওয়া লাগবে, ভালো হয়ে যাওয়া লাগবে। আর এখন থেকে পুরো ভালো হইতে হলে তাদের কী করতে হবে? অবশ্যই ইরান এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে। তা হচ্ছে জাতিসংঘ তাদের যে সীমানা দিয়েছিল নিজেদের দেশ তৈরি করার জন্য, সেই জাতিসংঘের 67 সালের সীমানা অনুযায়ী সবাই যার যার মতো অবস্থানে চলে যাবে। বন্ধুরা, সুতরাং তাহলে অবশ্যই তাকে গোলান মালভূমি ছাড়তে হবে, মিশরের সিনাই উপদ্বীপ ছাড়তে হবে, জর্ডানের অংশ ছাড়তে হবে, এভাবে সিরিয়ার যে অংশ গোলান মালভূমি সেটিও ছাড়তে হবে। এভাবে ছাড়তে দেখা যাবে তাদের প্রকৃত অবস্থান যেটুক সেটুকুন পাবে, আর প্যালেস্টাইনদের প্রকৃত অবস্থান যেটুক সেটুকুন পাবে। বন্ধুরা, এরপর শুরু হবে আসল কাহিনী। অর্থাৎ যে সকল দেশ এখনও পর্যন্ত দখলদার দেশটিকে স্বীকৃতি দেয়নি, মূলত তারা যদি সামরিক শক্তিতে বলীয়ান হয়ে যায়, আপনার যদি মূলত দখলদার এই অংশগুলো ফিরে পেতে হয়, তাহলে তাকে বলতে হবে যে পুরোপুরি এখানে ছেড়ে দিতে, কারণ দেশটি যাদের ছিল তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে সমগ্র ফিলিস্তিনি প্যালেস্টাইনের, এবং কোনো না কোনো সময় এটি সম্পূর্ণরূপে তাদের কাছে ফিরে যাবে। বন্ধুরা, এই কথার গভীর তাৎপর্য রয়েছে, ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। অর্থাৎ একজন পরমাণু অস্ত্রধারী দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা যদি এ ব্যাপারে বলে থাকে, তাহলে নিশ্চিতভাবে মনে রাখতে পারেন ওদের পরাণে পানি থাকবে না, ওরা সব সময়ের জন্য হুমকির সম্মুখীন থাকবে। ধন্যবাদ।